वंदे भारत माता की। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी जिंदाबाद। नारी निर्যাতনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে, লড়বে। নারী নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছে, লড়বে। আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, দফা এক দাবি এক। বন্ধুগণ, আজকে দুপুর 12টা থেকে আদালতের নির্দেশে আমাদের এই ধর্ণা মঞ্চ শুরু হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের প্রাক্তন সভাপতি তথা রাজ্যে আমাদের রাষ্ট্রীয় সহসভাপতি প্রাক্তন সাংসদ মাননীয় দিলীপ দা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সকলের শ্রদ্ধেয় নেতা। উপস্থিত রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল ছিলেন, এখন উনি নেই। অন্যান্য নেতৃত্ববর্গ, সাংসদ, বিধায়ক যারা এখানে উপস্থিত আছেন, উত্তর কলকাতা জেলার সভাপতি ভাই তমগ্ন ঘোষ সহ অন্যান্য বিভিন্ন জেলার সভাপতি এখানে উপস্থিত হয়েছেন ধর্ণা মঞ্চে। তারা তাদের সকলকে এবং এখানে সুধী নাগরিক বৃন্দ যারা আছেন, আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, শ্রেণী বিশেষে বড়দেরকে প্রণাম, সমবয়সীদেরকে নমস্কার, ছোটদেরকে ভালোবাসা দিয়ে দু চারটি কথা আপনাদের সামনে রাখতে চাই। বন্ধুগণ, কলকাতা আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হলো, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের মা বোন সাধারণ মানুষ তারা সবাই জেগে উঠেছে। তারা সমস্বরে বলছে যে এই অত্যাচার মানব না, এর বিচার চাই। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা এর বিচার চাই। এবং ভারতীয় জনতা পার্টিও মনে করে যে এই ধর্ষণ এবং খুনের উপযুক্ত বিচার হওয়া চাই এবং যে সমস্ত অপরাধীরা এই কাজ সংগঠিত করেছে তাদের ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে শেষ সাজা পর্যন্ত সবাইকে লড়াই করতে হবে এবং লড়াই করে তাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দিতে হবে। সেই লড়াই আমরা চাই, সেই জাস্টিস আমরা চাই। কিন্তু বন্ধুগণ, প্রশ্ন তো শুধু এটা নয় যে আরজি কর কেন হলো। আরজি কর নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা আমরা যাব। কিন্তু শুধু আরজি কর যে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা তা তো নয়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে পার্ক স্ট্রিট কাণ্ড। যখন সেই ঘটনা ঘটলো, মহিলা বলছে আমার সাথে রেপ হয়েছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলতে শুরু করলেন, যা এটা রেপ নয়, এটা একজন এসকর্ট সার্ভিস এবং তার খদ্দেরদের মধ্যে লড়াই, নিজেদের মধ্যে গন্ডগোল। কতখানি অসংবেদনশীল হলে, ইনসেনসিটিভ হলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর দলের লোকেরা এই কথা বলতে পারে যে একজন ধর্ষিতা, যিনি বলছেন যে আমি ধর্ষিতা হয়েছি, যে তিনি একজন এসকর্ট সার্ভিসের সদস্য। তারপরের দিকে আসুন কামদুনি। শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম ধর্ষণ হয়। আরো কিছুদিন পরে চলে আসুন হাঁসখালি, নদিয়ার হাঁসখালিতে একটি বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করা হলেও তার মৃত্যু হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার নাকি বিপ্লবে আন্দোলনে নাকি জন্ম, যিনি রেগে গেলে নাকি টর্নেডো চলে আসে, টাইফুন চলে আসে, সুনামি চলে আসে, তিনি কি বলছেন? তিনি বলছেন আপনারা রেপ রেপ করে চেঁচাচ্ছেন, হতেও তো পারে এই মেয়েটির সাথে ওই ছেলেটির একটা সম্পর্ক ছিল, মেয়েটি প্রেগনেন্টও থাকতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী, কেউ যদি এসকর্ট সার্ভিসের সদস্য হয়, কোনো মহিলা যদি বাধ্য হন শরীর বিক্রি করতে, অথবা কোনো প্রেমিকা হন, তবুও তাকে ধর্ষণের অধিকার জন্মায় না। নো মানে নো। যতক্ষণ না কোনো মহিলা হ্যাঁ বলছে ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার জন্মায় না এই কথা বলার। আপনি একজন মহিলা, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি মানুন না মানুন, আমরা তো মানি আপনি আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বারবার বাংলার মহিলারা আপনার দ্বারা এইভাবে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আর আপনি কি করেছেন? বলেছেন লক্ষ্মীর ভান্ডার আমি দিচ্ছি। দিন লক্ষ্মীর ভান্ডার, কোনো আপত্তি নেই। কিন্তু আমার ঘরের লক্ষ্মী যদি সুরক্ষিত না থাকে, লক্ষ্মীর ভান্ডারের লাইনে কাকে পাবেন আগামী দিনে? কাকে পাবেন?
তাই আমরা প্রতিবাদ করছি। সবাই প্রতিবাদ করুন, সবাইকে প্রতিবাদ করা দরকার। আমি মাঝে একদিনের জন্য আমার শহরে যেতে পেরেছি, আমার নিজের এলাকায় যেতে পেরেছি, আর যেতে পারিনি। আমার স্ত্রী নেমেছে প্রতিবাদে। সে রাজনীতি করে না, রাজনীতি করবেও না অদূর ভবিষ্যতে, কিন্তু তিনিও পরপর 3 দিন মিছিলে হাঁটছেন। আমার 4 বছরের 4.5 বছরের বাচ্চা মেয়ে, সেও মিছিলে গেছে, প্রত্যেক এবং অরাজনৈতিক মিছিলে গেছে। প্রত্যেকের প্রতিবাদটা করা দরকার, কারণ এই প্রতিবাদটা সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে করছে না, 2টি কন্যা সন্তানের পিতা হিসেবে করছে। আমরা প্রত্যেকেই পিতা, আমাদের এই প্রতিবাদটা করা উচিত। কি হলো আরজি করে, কেন হলো? আমাদের অনেক বন্ধু যারা রাজনৈতিকভাবে আমাদের উল্টো দিকে অবস্থান করেন, তারা চিৎকার করছেন, তারাও বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু একবার ইতিহাসের পাতায় খুঁজে দেখি তো তাদের রোলটা কি ছিল। 2002 সাল, সৌমিত্র বিশ্বাস ডাক্তারবাবু হঠাৎ করে, 2002 সাল নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী কে ছিলেন, হঠাৎ করে তার বডি পাওয়া গেল সুটকেসের ভিতরে ভর্তি। কোথাকার ডাক্তারবাবু ছিলেন? আরজি করের ডাক্তারবাবু ছিলেন। কি করেছিলেন? দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন যে আরজি করে দুর্নীতি হয়। পরিবর্তন হয়েছে? বদল কি, বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে যারা এসেছিল, তারা বদল কিছুই করতে পারেনি। ওই লোকগুলোই শুধু ড্রেস পরিবর্তন করে এই পারে চলে এসছে, পরিবর্তন কিছু হয়নি, শুধু মুখগুলো একই থেকে গেছে। আজকে আমরা কি দেখলাম? মেয়েটি যে পিজি স্টুডেন্ট ছিল, পিজি স্টুডেন্টে আপনারা জানেন চেস্ট মেডিসিনের স্পেশালিস্ট ছিলেন, পড়ছিলেন। এক একটি এমডির ক্ষেত্রে 7 থেকে 8 জন 10 জন, তার বেশি স্টুডেন্ট থাকে না। রাত্রিবেলা তার ডিউটি ছিল। হঠাৎ আমরা সকালবেলা জানতে পেলাম যে তার মৃত দেহ পড়ে আছে। আমি দিল্লি থেকে এসে সোজা এয়ারপোর্ট থেকে নেমে পরিবারের কাছে গেছিলাম পরের দিন। আগের দিন যেরকম আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা বললেন যে আমাদের নেতৃত্ব অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচি, সজল ঘোষ এরা গেছিল যে আরেকবার পোস্টমর্টম করানো দরকার, করতে পারেনি, পুলিশ কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। পরের দিন আমি যখন পরিবারের সাথে দেখা করতে গেলাম, পরিবার অনেকটা ভীত। আমার সাথে কথায় কথায় তারা বললেন যে আমাদেরকে চাপ দেয়া হয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব বডিটাকে পুড়িয়ে দেয়া হোক, বডিটা ক্রিমেশন করে দেয়া হোক। আমরা গত পরশু এই প্রশ্ন তুলেছি, গতকাল সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছে, কেন এত তাড়াহুড়ো, কি লুকোতে চান আপনারা, যে বডিটার মধ্যে এমন কি ছিল? আমি সাংবাদিক বন্ধুদেরকে বলেছি, আমাদের সিপি সাহেব বিনীত গোয়েল, বিনীতের বাংলা মনে হয় বিনীতই হয়, মনে হয় বাঙালি হলে হয়তো বিনীত গোয়েল নাম হতো। তিনি এত বিনীত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করতে করতে হাওয়াই চটি অবধি চলে গেছে, জিভ চেটে চেটে হাওয়াই চটিটা সাদা করে দিচ্ছেন। তিনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড তুলে দাঁড়াতে পারছেন না। তিনি সিপি, আমাদের বাংলায় যাকে নগরপাল বলি আমরা, কলকাতার কমিশনার অফ পুলিশ। তিনি গেলেন, মৃতদেহ দেখে এলেন। মৃতদেহ দেখে এসে সাংবাদিক বন্ধুদেরকে কাছে প্রথম যে বক্তব্য রাখলেন, ভালো করে সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনাদের চ্যানেলের লোকেদেরকে বলবেন একবার তার বক্তব্যটা দেখিয়ে দিতে। তাতে বলেছিলেন উনি, দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইনজুরি। কোন এক্সটার্নাল ইনজুরি অর্থাৎ আঘাত, শরীরের মধ্যে কোনো আঘাত দেখতে পাননি উনি। পরে পোস্টমর্টেম রিপোর্ট এলো, সেই পোস্টমর্টেম রিপোর্ট আমরা যেটা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে বলছে 15টি এক্সটার্নাল ইনজুরি আছে, 15 খানা। আপনি নগরপাল হয়ে যদি, এত বছরের পুরনো আইপিএস হয়ে যদি 15 খানা এক্সটার্নাল ইনজুরি যদি দেখতে না পারেন, তাহলে আপনার নগরপাল থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ওই পদ থেকে অপসারিত হওয়া উচিত, আপনাকে কান ধরে ওখান থেকে নামিয়ে দেওয়া উচিত ওই পদ থেকে। অথবা আপনি মিথ্যে কথা বলেছিলেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য একটাই ছিল যে কোনোভাবে এই ঘটনাকে বাইরে আনতে দেওয়া যাবে না, এবং তার প্রমাণ আছে। আপনারা আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, সেই জন্য বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি। আর যখন ধরা পড়ে গেলেন,
তখন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ছোটবেলা থেকে গল্প শুনে এসেছি, বাসে যদি পকেট মার, এবং দেখেওছি, বাসে যদি পকেট মার ধরা পড়ে, সেই পকেট মারও অন্য কাউকে পকেট মার 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 চোর চোর করতে করতে পেছনে দৌড়ই। তো মুখ্যমন্ত্রীও সেটা করছেন, আজকে তিনিই বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আরে কার বিরুদ্ধে আপনি উই ওয়ান্ট জাস্টিস বলছেন? জাস্টিস দেওয়ার নৈতিক দায়িত্ব বাংলার মানুষ আপনার উপরে ন্যস্ত করেছিল, আপনি ব্যর্থ হয়েছেন, আপনি আপনার অপদার্থতা প্রমাণ করেছেন, আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। আপনাকে জনগণ দায়িত্ব দিয়েছে জাস্টিস দেওয়ার। কালকে যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, আমি অন্য কারো দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো মুখ্যমন্ত্রী হিসেবে, যে আপনি আমার মেয়েকে জাস্টিস দেবেন। সেরকম সেই মেয়েটির বাবা এবং মা, তিনিও তাকিয়েছিলেন আপনার দিকে। 3 ঘন্টা, 3.5 ঘন্টা বাবা মাকে মেডিকেল কলেজে যাওয়ার পর, আরজিকর মেডিকেল কলেজে যাওয়ার পর নিজের মেয়ের মৃতদেহের কাছে যেতে দেয়া হয়নি। কেন? আমরা এই প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল, যারা মিডিয়ার সামনে বসেন, পারলে পরে উত্তর দেবেন, মেরুদণ্ডটা সোজা রেখে উত্তর দেবেন। মা বাবার কাছে ফোন গেছিল, কি ফোন গেছিল? আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কে ফোন করেছিল? মেডিকেল কলেজ থেকে, সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সুপার। মাননীয় মুখ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার কে এই রাজ্যের? স্বাস্থ্যমন্ত্রী কে? স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিচে চন্দ্রিমা ভট্টাচার্য আছেন। তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে এর উত্তর দিতে হবে যে এত বড় ঘটনা ঘটার পর কে তাকে ফোন করতে বলেছিল, গার্জেনকে, গার্জেনকে, নিপীড়িতার মা বাবাকে, যে এটা আত্মহত্যার কথা, আত্মহত্যার ঘটনা। বডি নিচে পড়ে আছে, ম্যাট্রেস লাল রক্তে, বলছেন আত্মহত্যা। আমরা তো পুলিশ নই, কিন্তু আমাদের যতটুকু বুদ্ধি আছে, বোঝার ক্ষমতা আছে, সাধারণ মানুষও দেখে গিয়ে বলতে পারবে এটা আত্মহত্যা হতে পারে না। ম্যাট্রেসটা, যে ম্যাট্রেসটা পাতা ছিল, সমস্ত কিছু রক্তে লাল, রক্ত ভিজে রয়েছে, তারপরেও আপনি বলছেন আত্মহত্যা। নিচে গাড়ি ভাঙা মেয়েটির, গাড়ি ভেঙে কেউ আত্মহত্যা করতে যায়? বারবার আপনারা চেষ্টা করেছেন এটাকে আত্মহত্যা বলে চালানোর জন্য। আর যখন বাংলার মানুষ জেগে গেছে, যখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে, তখন আপনারা বলেছেন না, উই ওয়ান্ট জাস্টিস। এবং জাস্টিস কত স্পিডে পেতে হবে? আমাদের সজল ঘোষ বললেন, শুক্রবার মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, কি বলছেন? রবিবারে ফাঁসি চাই। আমি বাংলার সাধারণ মানুষকে, আমার গলার আওয়াজ যতদূর অব্দি যাচ্ছে, তাদের সবাইকে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা যদি তৃণমূল কংগ্রেস করেন, তাদেরকে আরো বেশি করে অনুরোধ করব, শুক্রবারে দাঁড়িয়ে কিভাবে রবিবারে ফাঁসি হতে পারে, কোন আইনে ভারতবর্ষের, একবার কোন সংবিধান অনুসারে একবার দেখাতে পারবেন? একজন মুখ্যমন্ত্রী যদি সেই দাবি করেন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী হয় ড্রামাবাজি করছেন, নাটক করছেন, অথবা তিনি আইন জানেন না, তিনি ভারতবর্ষের সংবিধান জানেন না, তিনি মিথ্যে কথা বলছেন জনগণের সামনে, অথবা তার মানসিক পরিস্থিতি ঠিক নেই, তাকে মানসিক ডাক্তার দেখানো উচিত। আর কাকে দেখানো উচিত জানেন? সেখানে আসুন, নোংরা জায়গা, ঢুকতে চায় না, আমার রুচিতে বাধে। আমাদের বিরোধী দলনেতা তার নাম বলে দিলেন, আমি নাম বলছি না, এসপিডি তিনি পরিচিত। এসপিডি কে সাধারণ মানুষ জানে না, আমিও কয়েক মাস আগে জানতাম না, আমার অস্বীকার করতে কোনো লজ্জা নেই। স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত, তারা সবাই এই ডাক্তারবাবুকে চেনেন, তার নাম হচ্ছে এসপিডি। শ্যামা কি নাম, আপনারা ভালো জানেন, আমি বলছি না, বয়স্ক মানুষ বলতে আমার রুচিতে বাধে। তিনি কে? মুখ্যমন্ত্রীর খুব ক্লোজ। কতটা ক্লোজ? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে সিকিউরিটিও ঘরের বাইরে বেরিয়েছেন, এতটা ক্লোজ তিনি। তার বেশি আমি কিছু বলতে পারবো না, আমার রুচিতে বাঁধবে। ওনারও সম্মান আছে, আমার বলা উচিত না। তার কথাতে স্বাস্থ্য ভবনে সমস্ত কিছু হয়। কত কি হয় জানেন? তার মেয়েকে পিজি হসপিটালে চাকরি দেয়া হয়েছে। কিভাবে? তিনি কি ডাক্তার? না, তিনি ডাক্তার নন। কিভাবে দেয়া হয়েছে? এসপিডি, যিনি ডাক্তারবাবু, তিনি মুখ্যমন্ত্রীর বিশেষ বন্ধু, তার মেয়েকে পিজি হসপিটালে চাকরি দেয়া হয়েছে পোস্ট ক্রিয়েট করে। ক্যাবিনেট মিটিং হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের,
ক্যাবিনেট মিটিং এ ঠিক হয়েছে যে এই ভদ্র মহিলা মানে যিনি যাকে চাকরি দেওয়া হবে এতটা গুণী, তার জন্য নতুন পোস্ট তৈরি করা হয়েছে, প্রফেসর অফ ক্লিনিক্যাল সাইকোলজি। তিনি ক্লিনিক্যাল সাইকোলজি পড়েছেন, যেটা ডাক্তারি নয়। তাকে তার জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তাকে সেখানে নিয়োগ করা হয়েছে। কয়েকদিন পরে তিনি অফিসার হবেন, প্রফেসর হবেন, কয়েকদিন পরে প্রমোশন পেয়ে। একজনের জন্য পশ্চিমবঙ্গের সব থেকে বড় হসপিটাল এসএসকেএম হসপিটাল, তাতে ক্যাবিনেট মিটিং করে পোস্ট ক্রিয়েট করতে হলো এবং তাকে চাকরি দিতে হলো। চাকরি দিয়ে তাকে নতুন করে সেখানে এস্টাবলিশ করতে হলো। তাহলে বুঝতেই পারেন এই ডাক্তারবাবুর কত পাওয়ার, কতটা শক্তি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা যারা চিৎকার করছেন, একজন দেখলাম যে 3.5 বছর জেল খেটে এসেছে, সে আজকে বলেছে পুলওয়ামাতে নাকি যারা সেনাবাহিনী তারা যদি ধর্নায় বসে তাহলে কি হবে। আরে পুলওয়ামা অনেক দূর ঘোষবাবু, আগে পিজিতে যান, মাথার ট্রিটমেন্টটা ওই ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে করে আসুন। পুলওয়ালার বদলা মোদী সরকার নিয়েছে এবং আমাদের সেনাবাহিনীরা জানে, তাই তারা শক্তিশালী হয়ে ভারতবর্ষের সুরক্ষা করছে। আর আপনি সন্ত্রাসবাদী হামলার সাথে রেপ অ্যান্ড মার্ডার তার তুলনা করছেন। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে শুক্রবার বলেন হাতরাসে হয়, অমুক জায়গায় হয়, তমুক জায়গায় হয়। আমরা বলছি হয়, আমরা অস্বীকার করছি না। শাস্তি হওয়া উচিত, প্রত্যেক জায়গায় শাস্তি হওয়া উচিত। আমাকে সাংবাদিক বন্ধুরা ফোন করেছিলেন, ফোনে ধরেছিলেন, ওই নন্দীগ্রামে নাকি একজন তৃণমূলের মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছে, তাই সেটা নাকি বিজেপি করেছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে গতকালই বলেছি, আমি জানি না ঘটনাটা সত্যি না মিথ্যে, বিজেপি করেছে কিনা আমি তাও জানি না, কিন্তু যদি বিজেপি করে থাকে অন্যায় কাজ করেছে, প্রত্যেককে জেলের ভেতরে ঢোকানো উচিত, প্রত্যেককে জেলের ভেতরে ঢুকিয়ে সাজা দেওয়া উচিত। আমাদের দেশ সেই দেশ, এখন হয়তো আমরা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু মনে রাখবেন আমরা সেই দেশ যে দেশ মা সীতাকে হরণ করার জন্য লঙ্কা কাণ্ড বাড়িয়েছিল। আমরা সেই দেশের অধিবাসী, আমরা সেই দেশের উত্তরসূরি। সেই ভারতীয় জনতা পার্টি আমরা করি, যে ভারতীয় জনতা পার্টি সেই নিয়ম মেনে চলে। তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সৈনিক যারা আছে তারা রাস্তায় নেমেছে। কিন্তু এই আন্দোলন তো শুধু আমার আপনার যারা কর্মী আছি তাদের জন্য নয়, এই আন্দোলন প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা বোনের জন্য, প্রত্যেকটা বাড়ির ছোট মেয়ের জন্য। আজকে তাই সাধারণ মানুষকে বেরোতে হবে। আজকে যদি আপনি ভাবেন আমার মেয়ের সাথে তো হয়নি, কোন দেবনাথ বাড়ির মেয়ের সাথে হয়তো হয়েছে, আমার মেয়ে তো সুরক্ষিত আছে, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই যে আপনার মেয়েও সুরক্ষিত থাকবে না যদি না এই অত্যাচারী সরকারকে আমরা উপরে নদীতে ফেলে দিতে পারি। না হলে পরে এই সরকার থাকলে পরে আমার আপনার কারো মেয়ে সুরক্ষিত থাকবে না। তাই বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি কালকে ডাক দিয়েছে, কালকে বৃহস্পতিবার, বাঙালির চিরান্তন প্রথা মা লক্ষ্মীর পুজো করি আমরা। লক্ষ্মীর পাঁচালি পড়তেন আমাদের মা ঠাকুমারা। সেই লক্ষ্মীবারে আমরা ডাক দিয়েছি নিজের বাড়ির লক্ষ্মীর জন্য রাস্তায় নামুন। আমরা কালকে স্বাস্থ্য ভবন, উল্টোডাঙ্গা থেকে স্বাস্থ্য ভবনের অভিমুখে যাব, স্বাস্থ্য ভবনের ঘেরাও করব। ভারতীয় জনতা পার্টি থাকবে সঙ্গে, সামনে ঝান্ডা নিয়ে। আপনারা বিনা ঝান্ডায় আসুন, অসুবিধা নেই, আমরা আপনাদেরকে গ্রহণ করব। আপনারা ভারতীয় জনতা পার্টির আগে পেছনে থাকুন, আপনাদের ইচ্ছে মতো থাকুন, কিন্তু প্রতিবাদটা হওয়া দরকার, প্রতিবাদটা করা দরকার। আর এই প্রতিবাদ যদি না হয় তাহলে আজকে সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আপনার বাড়িতেও আসতে বেশি সময় লাগবে না। তাই বন্ধুগণ, আমাদের এই ধর্না আগামী 5 দিন ধরে চলবে। আগামী 5 দিন আমরা এখানে থাকবো। আমি আজকে এসেছি 9টার সময় যাব, তার আগে যাব না। আমাদের এই ধর্নাকে এবং তার সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় প্রতিবাদ থাকবে, কোনো না কোনো জায়গায় প্রোটেস্ট হবে। গলার স্বরটাকে আমরা ভিন্ন ভিন্ন ব্যানারে সাধারণ মানুষকে অনুরোধ করব, মা বোন দিদিরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, সিদ্ধারা সোজা করে দাঁড়ান, শক্ত করে দাঁড়ান, প্রতিবাদ করুন। আর রানীকে বলুন যে রানী, তোমার সময় হয়ে এসেছে, তোমাকে সিংহাসন ছাড়তে হবে, জনতা অপেক্ষা করছে তোমার জন্য। আর এদের ঔদ্ধত্য দেখেছেন, উত্তরবঙ্গে চলে যান, কুচবিহার,
উদয়ন গুহ কি মাস্টারপিস একখানা তৃণমূল পেয়েছে মাইরি। সে ধমকি দিচ্ছে। কোন উদয়ন গুহ? যার বাবা ফরওয়ার্ড ব্লক করতেন এবং তিনিও নিজে ফরওয়ার্ড ব্লক করতেন, নিজের পার্টিতে থাকতে পারেননি ভয়ে তৃণমূল মারবে বলে, তৃণমূলে গিয়ে যোগদান করেছেন লোভের জন্য, পদের জন্য। সে বলছে মমতা ব্যানার্জির দিকে যদি আঙুল তোলা হয় তাহলে সেই আঙুল ভেঙে দেওয়া হবে। আমার নিজের বাবাকেও চোর বলে, বলে আমার বাবা অনেককে চাকরি দিয়েছে টাকা নিয়ে। বললাম তো মাস্টারপিস তৃণমূল খুঁজে বের করেছে। উদয়ন বাবু এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলছে, সুকান্ত মজুমদার নয়, হাজার হাজার লাখ লাখ বিজেপি কর্মী তারা আঙুল তুলেছে। দেখি আপনার কত দম, কতগুলো আঙুল আপনি ভাঙতে পারেন, আমরা দেখতে চাই। সাধারণ মানুষ আঙুল তুলেছে মুখ্যমন্ত্রীর দিকে, বলছে রাজা তোর কাপড় কোথায়। সাধারণ মানুষ বলছে যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন। আমি দেখে অবাক, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা পর্যন্ত বলছেন এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। সাধারণ ফুটবল প্রেমী, তারা কোন রাজনৈতিক দলের সদস্য নয়। উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গে চলে আসুন, তৃণমূলের আরেকজন স্বনামধন্য সাংসদ যিনি লোকসভাতে ছু কিতকিত 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 করেন, দাদা কিতকিত খেলার ইচ্ছে নিজের এলাকায় খেলুন না কেন? সে বলছে স্প্যানিশ গিটার নিয়ে আন্দোলনে চলে গিয়েছেন, বাংলাদেশ দেখে কি চুলকানি পেয়েছে। একজন সাংসদ আবার বলেন আইনজীবী, আপনার মুখ থেকে এই ধরনের শব্দ, মানুষ প্রতিবাদ করছে বলে তাকে চুলকানি বলছেন। আমি সেই সাংসদকে বলতে চাই, এই ঘটনা যদি আপনার বাড়িতেও তো একটা মেয়ে আছে, আপনার নাতি আছে, যদি এই ঘটনা আপনার মেয়ের সাথে হতো, আর যদি বিজেপির কর্মী বা সাধারণ মানুষ বা শ্রীরামপুরের সাধারণ মানুষ যদি প্রতিবাদ করত, আপনি বলতে পারতেন যে আপনাদের চুলকানি হয়েছে? চুলকানি হয়নি। সাংসদ বাবু, এই রাজ্যে একটা ভাইরাস ধরেছে, যে ভাইরাসটার নাম হচ্ছে টিএমসি ভাইরাস, আর সেটাকে বিজেপি তাড়াবে। একটা ভাইরাস ধরেছে এই রাজ্যে, সেই ভাইরাসটাকে তাড়াতে হবে। অপসংস্কৃতি, অপশিক্ষা, কুকথা, কোনো কিছুতেই আপনারা বাদ দিচ্ছেন না। খেলা হবে খেলা হবে বলে যে পার্টি আন্দোলন করে, মিছিল মিটিং করে, তারা খেলা বন্ধ করে দিলেন, ডার্বি বন্ধ করে দিলেন। অজুহাত কি দেখালেন? বলছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, ডার্বি ম্যাচে সুরক্ষা দিতে গেলে যে পরিমাণ পুলিশ দরকার সেই পরিমাণ পুলিশ এই মুহূর্তে আমাদের কাছে নেই। কত বড় মিথ্যাবাদী বেটা সিপি! যখন মাত্র 50 জন 60 জন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থক যখন প্রতিবাদ করতে শুরু করলেন যুব ভারতীর সামনে, তখন নর্মাল ডার্বিতে যে পরিমাণ পুলিশ থাকে তার 3 গুণ পুলিশ পাঠিয়ে তাদের গায়ে লাঠিচার্জ করানো হলো, তাদেরকে গ্রেপ্তার করানো হলো। আমি ধন্যবাদ জানাবো কল্যাণ চৌবেকে, যিনি আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে গেছিলেন এবং তাদেরকে থানা থেকে বের করে এনেছিলেন। কাউকে থানায় থাকতে দেননি, সেই কাজ ভারতীয় জনতা পার্টির কল্যাণ চৌবে করেছেন। আমি তার জন্য তাকে ধন্যবাদ জানাই। কাউকে ছাড়ছেন না। আমি তো এখন ভয়ে আছি যে কোনোদিন হয়তো বালুরঘাটে, আমি এখানে আছি, বালুরঘাটে আমার স্ত্রী হয়তো আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে হয়তো মিছিলে বেরোবে, সেদিন হয়তো আপনি আমার বাচ্চা মেয়েটাকে হয়তো অ্যারেস্ট করার চেষ্টা করবেন। করুন, কোনো অসুবিধা নেই, কণ্ঠরোধ করার চেষ্টা করুন। যেভাবে কণ্ঠরোধ করে সেই বাচ্চা মেয়েটিকে, 30-31 বছর বয়সের মেয়েটিকে মেরে ফেললেন, সেইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করুন। কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যতক্ষণ পর্যন্ত কর্মীদের শেষ রক্তবিন্দু আছে, ততক্ষণ পর্যন্ত আমরা গলা উঁচিয়ে প্রতিবাদ করব। রানী তোমার পদত্যাগ চাই, রানী তুমি আসন ছাড়ো, রানী তুমি সিংহাসন ছাড়ো। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এবং এই প্রতিবাদ চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন আপনি রেগে গেলে সুনামি, টর্নেডো। আপনাকে পরিষ্কার বলতে চাই, আপনি সুনামি হন, টর্নেডো হন, আপনি নাকি জীবন্ত লাশ। আমরা জানি না আপনি কি, কিন্তু আমরা শুধু এটুকু দেখতে পেলাম, একটি প্রমিসিং লাইফ, একটি সম্ভাবনাময় জীবন, মাত্র 31 বছরে লাশ হয়ে গেল শুধুমাত্র আপনার জন্য, আপনার অপদার্থতার জন্য, আপনার অযোগ্যতার জন্য, আপনার স্নেহের জন্য। আর স্নেহ কাদের প্রতি?
ওই যে 3-4টে নাম ঘুরে আসছে, এসপিডি, ঘোষ, অনিক। কারা এরা? এরা নেক্সাস চালায় স্বাস্থ্য দপ্তরে। কিভাবে নেক্সাস চলে? আপনি প্রতিবাদ করতে যান, ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, যারা ছাত্র সাপ্লিমেন্টারি দেওয়া হয়, যাদের প্রত্যেকবার ফেল করানো হয়। থিওরিতে ফেল করাতে পারে না, কারণ খাতায় রিভিউ করা যায়, আপনি কোর্টে যেতে পারেন। মেডিকেল সায়েন্সে সুবিধে হচ্ছে ফেল করানোর, প্র্যাকটিক্যাল বলে একটি সাবজেক্ট হয়, যার কোনো রেকর্ড থাকে না। মানে আপনি ভালো দিলেন না খারাপ দিলেন, কোনো রেকর্ড থাকার উপায় থাকে না। প্রত্যেকবার যারাই প্রতিবাদ করে তাদেরকে ফেল করানো হয়। সেখানে শোনা যাচ্ছে ড্রাগ চক্র চলে, আরো কি কি চক্রের কথা শোনা যাচ্ছে, এমনকি নেক্রোফিলির কথা শোনা যাচ্ছে। নেক্রোফিলি মানে মৃতদেহের সাথে নাকি সহবাস করা হয় বা ধর্ষণ করা হয় এবং তারপরে তার ভিডিও করে সেটাকে বিক্রি করা হয় সেই বাজারে, পর্নোগ্রাফির বাজারে। কোন রাজ্যে আমরা বাস করছি আমরা জানি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে। সংবাদ মাধ্যমের মাধ্যমে আসছে, এর আগেও এসেছিল, কোনো পরিবর্তন হয়নি, বামফ্রন্টের আমলেও ছিল। একজন ডাক্তারবাবু তার বান্ধবীর মুখ সুপার ইম্পোজ করে ভিডিও বানানো হয়েছিল বলে তিনি প্রতিবাদ করেছিলেন, পরবর্তী সময় তাকে ফল ভুগতে হয়, পেপারে বেরিয়েছিল সেই সময়। তো এই হাত থেকে আজকে বাংলাকে উদ্ধার করতে হবে। আমার আপনার বাড়ির মেয়ে, বোন, বৌদি যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য, আমাদের বাড়ির লক্ষ্মীদেরকে রক্ষা করার জন্য। তাই বন্ধুগণ, সকলে মিলে আমরা প্রতিবাদ করি, নিজের মতো করে প্রতিবাদ করুন। নট নেসেসারি আপনাদের বিজেপির ছত্রছায়াতে প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদটা হওয়া দরকার, মুখ্যমন্ত্রী লোকেদের মুখের উপরে বলা দরকার। আমি গল্প শুনছিলাম, নিউ টাউনের কাছে কোনো একটি জায়গায় তৃণমূল কংগ্রেস রাখি বন্ধন উৎসব করছিল। 4 জন মহিলা গিয়ে মুখের উপর বলেছে, আপনাদের লজ্জা হয় না? নির্লজ্জ, আপনারা এরপর রাখি বন্ধন উৎসব করছেন। এই ধরনের প্রতিবাদ হওয়া উচিত। যারা বলছে যে প্যানিস গিটার নিয়ে নেমেছেন, চুলকানি হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। যারা বলছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আঙুল তুলবেন, তাদের আঙুল ভেঙে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। যারা বলছে মহিলারা ছোট চুল রেখে জিন্স পরে প্রতিবাদ করছে, তাদের বাড়িতে ছেঁড়া জিন্সের প্যান্ট পাঠান কুরিয়ার করে, সেইভাবে প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু প্রতিবাদটা হওয়া উচিত। তাই বন্ধুগণ, আগামীকাল ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে। আসুন আপনারা আমরা সকলে মিলে আওয়াজ তুলি, যে এই সরকারকে তার আসল রূপ দেখিয়ে দিই এবং এই স্বাস্থ্য ভবনকে অন্যায়ের হাত থেকে বাঁচায়, এসপিডি চক্র থেকে বাঁচায় এবং এই নেক্সাস থেকে বাঁচায়। তাহলে আগামী দিনে আপনার আমার ভবিষ্যৎ ঠিক থাকবে, নচেত আপনার আমার ভবিষ্যৎ ঠিক থাকবে না। তাই বন্ধুগণ, আমাদের এই ধর্ণা 9টা অবধি চলবে, এখন 6টা বাজে। আগামীকালও ধর্ণা থাকবে, চলবে, এবং আমি ঠিক 12টায় এসে আবার ধর্ণায় বসবো। লাগাতার 5 দিন ধর্ণা চলবে। ভারতীয় জনতা পার্টি পিছু হটবে না। আমাদের দাবি একটাই, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমাদের পার্টি আর একটা স্লোগান দিয়েছে, রাজ্য জুড়ে ধর্ষণ, তোমার নেই প্রয়োজন। তোমার বলতে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ধর্ষণ, রাজ্য জুড়ে ধর্ষণ, রাজ্য জুড়ে ধর্ষণ, রাজ্য জুড়ে ধর্ষণ। দফা 1 দাবি 1, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দফা 1 দাবি 1। সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। আমাদের এই ধর্ণা অবস্থান আজকে 12টা থেকে